প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের শহীদ ফিরোজ কায়েম চৌধুরী স্টুডিও থেকে বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডের প্রত্যেক দর্শককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান খবর প্রতিদিনে। আজকে দুজন বিশিষ্ট অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন যুগান্তরের নির্বাহী সম্পাদক জনাব সাইফুল আলম এবং উপস্থিত আছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক জনাব মোহাম্মদ এ আরাফাত। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, দেখে নিই আজকের পত্রিকার শিরোনামগুলো কি। ভোরের কাগজ, সংলাপের জন্য বিএনপিকে আবার ইসির চিঠি। 36 ঘন্টা দুর্ভোগের হরতাল শেষ হলো। সংসদে সম্পূরক বাজেট পাস। ফাঁকা মাঠেই হরতাল, নিষ্ক্রিয় নেতাকর্মীরা, নাখোশ খালেদা জিয়া। সকালের খবর, মার্কিন সংস্থা এমসিসি সহায়তা দিচ্ছে না বাংলাদেশকে। সাংসদ হারুন আলম গ্রেপ্তার। আলতাফ হাফিজ কারাগারে, দ্বিতীয় দিনে সারা দেশে আটক 150। হরতাল দিয়ে দাবি আদায় করা যাবে না, হানিফ। যায় দিন, হরতালে তাল নেই। ব্রহ্মপুত্রে গতিপথ পরিবর্তন, 2 দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা বিএনপির। রাজপথে সাজার মেয়াদ বেড়েছে, মানব জমিনের শিরোনাম। 2 দিনের বিক্ষোভ কর্মসূচি। দুর্নীতিমুক্ত করার শর্তে অর্থ বরাদ্দ। ব্যারিস্টার রফিককে স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শ। চাল নিয়ে নানা খেলা। বাংলাদেশ প্রতিদিন, সেই গডফাদাররা এখন। 36 ঘন্টার হরতাল শেষ। আজকালের খবর, ব্রহ্মপুত্রে গতিপথ পরিবর্তনে পরিকল্পনা করছে চীন। হাসপাতালে স্বামীর নির্যাতনে বর্ণনা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা রমানা। সম্পূরক বাজেট পাস। বিমানের সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ। মন্ত্রিসভার বৈঠক, 3 দেশের সঙ্গে দ্বৈত কর পরিহারে চুক্তির প্রস্তাব অনুমোদন। ভোরের ডাক, কাল পরশু সারা দেশে বিএনপি বিক্ষোভ করবে। বিএনপিকে আবারও চিঠি দেবে ইসি। নৈরাজ্য ছেড়ে সংসদে এসে বিকল্প প্রস্তাব দিন প্রধানমন্ত্রী। দৈনিক করতোয়া, ইউপি নির্বাচনে সহিংসতা বাড়ছে। 36 ঘন্টার হরতাল শেষ। ডেইলি সান, গভর্নমেন্ট নট সিরিয়াস অ্যাবাউট কনজিউমার রাইটস। হরতাল এন্ডস amid arrest of senior BNP leaders. The Independent, 36-hour হরতাল ends without major violence. 2-day demonstrations June 15-16. ভূমিকা দিয়ে আমি কথা বলবো। এই আজ থেকে অনেক বছর আগে 1919 সালে 3রা মার্চ প্রথম এই ভারতীয় ভূখণ্ডে মহাত্মা গান্ধী হরতাল দেন এবং সেটা আমরা সবাই ভালো করে জানি যে তিনি তার সত্যাগ্রহ আন্দোলনের কর্মসূচি দিয়েছিলেন। কিন্তু সেই আন্দোলন থেকে উনি কিন্তু ফিরে এসেছিলেন যখন উনি শুনলেন অমৃতসরে 300 জন মারা গেছে এবং 1100 জন আহত হয়েছে। উনি কি হরতাল প্রত্যাহার করেছিলেন। এবং রাজনীতিতে এটাই হয় যে যদি কোনো প্রোগ্রাম নিয়ে যদি মানুষের ক্ষয়ক্ষতি হয়, মানুষ ফিরে আসবে। আমি যে প্রসঙ্গে আপনার কাছে আসতে চাচ্ছি, আপনি দেখুন সাইফুল ভাইও এটা সাক্ষী, কারণ দীর্ঘদিন সাংবাদিকতা করছেন। 1999 সালে 15ই ফেব্রুয়ারি একটা হাইকোর্টে একজন অ্যাডভোকেট উনি রিট পিটিশন করেন। তার নাম ছিল খন্দকার মোদারেস এলাহি। তিনি যখন এইটা হাইকোর্টে রিট করলেন, এটি তার বক্তব্যই ছিল যে হরতাল যেন আমার জনগণের মুভমেন্টকে ক্ষতিগ্রস্ত না করে, আমার সাংবিধানিক যে অধিকার সেই অধিকারে যেন কোনো রকম ক্ষতি না করে। হরতাল যে কেউ ডাকতে পারে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, আপনি লক্ষ্য করে দেখবেন সেখানে 3 জন বিশেষ আদালতে 3 জন বিচারপতি ছিলেন। একজন হচ্ছে বিচারপতি
মাইনুর চৌধুরী, তখনকার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোজাসসের হোসেন এবং বিচারপতি আব্দুল আজিজ, এই তিনজনের সমন্বয়ে যে বিশেষ আদালত গঠিত হয়েছিল, সেই আদালতের হয়েছিল। এবং এদের মধ্যে দুইজন তো একদম প্রধান বিচারপতি হয়েছেন বাংলাদেশে। 25 অক্টোবর 2000 এই রায়টা দেয় এবং স্পষ্ট করে বলা আছে হরতাল কোন সাংবিধানিক অধিকারে হরতাল করতে পারবে। আজকের যে হরতালে মানুষকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, এটার ব্যাপারে আপনার বক্তব্য কি? প্রথম কথা হচ্ছে যে সাইফুল ভাই যেটি বললেন যে হরতাল গণতান্ত্রিক অধিকার, হরতাল ডাকার যে অধিকার, এটা অবশ্যই আমরা সবাই এটার সাথে একমত। তবে একই সাথে এই হরতাল ডাকার পরে যে ঘটনাগুলি ঘটে এবং সাধারণ মানুষ যারা, তাদের ন্যাচুরাল মুভমেন্টের যে রাইটটা, সেটাও সাংবিধানিক অধিকার। কিন্তু হরতালকে ব্যবহার করে আমি আমার সাংবিধানিক অধিকারটাকে চর্চা করব, কিন্তু সাধারণ নাগরিক যারা, তাদের সাংবিধানিক যে অধিকার সেটা চর্চা করতে দেব না, সেখানে আমি বাধাগ্রস্ত করব, তাহলে তো এটা পরস্পর বিরোধী একটা বিষয় হয়ে দাঁড়ালো। তার মানে রায় উল্লেখ ছিল এটা কিন্তু অপরাধ। একটা কিছু যেটা বলছিলেন আপনি, সেটা হলো দেখেন এই 36 ঘন্টার হরতালকে কেন্দ্র করে কতগুলো গাড়ি পোড়ানো হচ্ছে। এটা যদি আপনি বলেন যে এটা কোন গণতান্ত্রিক অধিকার। আরেকটি ব্যাপার হলো যে আমার স্বাধীনতা কোন পর্যন্ত। আমার স্বাধীনতা অবশ্যই আছে, কিন্তু আমার স্বাধীনতা ধরেন আমি আর আপনি পাশাপাশি বসে আছি, আমার স্বাধীনতার আমার হাত তদ্দূর যাবে আপনার নাকের আগ পর্যন্ত। আপনার নাক যখন আমার হাত স্পর্শ করবে তখন আপনার স্বাধীনতাকে। এক্স্যাক্টলি, আমি এটাকে একটু মজার একটা জোকস আছে যে লন্ডনের একটা খুবই ক্রাউডেড একটা স্টেশনে এক ভদ্রলোক ট্রেন থেকে নেমে সে তার হাতকে স্ট্রেচ করেছে। স্ট্রেচ করতে যে আরেক ভদ্রলোক, যেহেতু খুব ক্রাউডেড, আরেক ভদ্রলোকের নাকের মধ্যে যে তার হাতটা, ফিস্টটা যে লেগেছে, তো সেই ভদ্রলোক প্রতিবাদ করেছে যে তুমি কেন এটা করলে। তখন যে স্ট্রেচ করছে সে বলছে এটা তো আমার গণতান্ত্রিক অধিকার, আমি তো আমার হাত স্ট্রেচ করতে পারি। তখন তাকে বলা হলো তোমার এই অধিকার ঠিকই আছে, কিন্তু সেটা সেখানে গিয়ে থেমে যায় যেখানে আমার নাকের সামনেটা শুরু হয়। কাজে গণতান্ত্রিক অধিকারেরও একটি সীমাবদ্ধতা বা একটি বর্ডার লাইন আছে, যেটা সীমারেখা, যেটা ক্রস করলে এটা গণতান্ত্রিক অধিকারে থাকে না, সেটা স্বেচ্ছাচারিতায় চলে যায়। তো গণতান্ত্রিক অধিকার চর্চা করার যেমন অধিকার আছে, এবং সেই অধিকার চর্চা করার দায়িত্ব নিয়েও করতে হবে, কিন্তু সেই ধরনের দায়িত্বশীলতার কোনো কিছু আমরা দেখছি না। আর আমি একটু পিছন দিকে আরো যেতে চাই সাইফুল ভাইয়ের কথা সূত্র ধরে। আজকে যে অজুহাতে হরতালটা ডাকা হচ্ছে, আপনি সিম্পলি একটা জিনিস খেয়াল করে দেখেন, 91-এর যে ইলেকশনটি হলো, ইন্টারিম যে গভর্নমেন্টটা, প্রথম যে অন্তর্বর্তীকালীন যে গভর্নমেন্ট শাহাবুদ্দিন সাহেব ছিলেন, সেটি তো একটা বিশাল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারকে পতন করার মধ্য দিয়ে, এবং তখন কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যারা ছিল, তারা যারা ক্ষমতায় আসবে তারা গণতন্ত্রকে চুরি করবে না। কিন্তু সেই চুরির নজির আমরা দেখলাম মাগুরা ইলেকশনের মধ্য দিয়ে। তখন কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকারের দাবির বিষয়টি উঠলো, কিন্তু এই দাবিটা কিন্তু আওয়ামী লীগই তুলেছিল, এটাও সত্যি কথা, আজকে বাংলাদেশের মানুষ জানে। কিন্তু আমরা যেটা দেখেছি যে সেই দাবিকে কোনোভাবেই কর্ণপাত করা হয়নি, এবং 15 ফেব্রুয়ারি একটা ইলেকশন করে, এককভাবে একটা ইলেকশন করে আওয়ামী লীগের যে দাবি ছিল, যে ফর্মুলা ছিল, তাকে কোনোভাবেই কর্ণপাত না করে নিজেদের মতন করে তারা একটা ফর্মুলা তৈরি করে তত্ত্বাবধায়ক সরকার শুরু করে দিল। কিন্তু তখন আওয়ামী লীগের যে দাবি ছিল, এটাও যদি আপনি খেয়াল করে দেখেন, সেখানেও কিন্তু বলা ছিল যে 2 থেকে 3টি টার্মের জন্য। এখানে কিন্তু বলা হয়নি যে শুধু অসীম 3টা রূপরেখা যেটা ছিল 90-এর ছাত্র গণঅভ্যুত্থানে, ওখানেও বলা ছিল যে 3টার উপরে খায় যে এক্স্যাক্টলি। এখন বিষয়টি যেটা হচ্ছে কি, তার পরবর্তীতে এটি তো আমাদের জন্য একটি নতুন বিষয়, আমাদের জন্য না, গোটা বিশ্বের জন্য, গণতান্ত্রিক দেশগুলোর জন্য একটি নতুন বিষয় তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি। কিন্তু ঠিক আছে, আমরা ধরে নিলাম যে আমরা গণতন্ত্র উত্তরণের জন্য এটা আমাদের প্রয়োজন ছিল, আমরা শুরু করেছিলাম। কিন্তু তার পরবর্তী সময় আমরা প্রত্যেকটি টার্মে এসে তার যে সমস্যাগুলি, সেটা কিন্তু আমরা হারে হারে টের পেয়েছি। 91-এর পর 96-এর যে ইলেকশন, সেখানে আমরা দেখেছি যে একটা কু করার সিচুয়েশন ক্রিয়েট হলো জাস্টিস হাবিবুর রহমান যখন ছিলেন প্রধান উপদেষ্টা, এবং এই গভর্নমেন্ট যে কত দুর্বল, উইক একটা গভর্নমেন্ট, সেটা আমরা কিন্তু টের পেলাম। যাই হোক, তার পরবর্তীতে এসে আমরা দেখলাম লতিফুর রহমান সাহেবের সময় উনি কিন্তু একটা সিভিল কু করে বসলেন। উনি তার ক্যাবিনেট ডিক্লেয়ার না করে ইচ্ছা মতন যেগুলো কনস্টিটিউশনালি ইভেন ওই তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটের মধ্যে করতে পারেন না, সেই কাজগুলো উনি করেছেন। এবং তারপরে শপথ নেওয়ার 1 ঘন্টার মধ্যে উনি এই কাজগুলো করেছেন। এটাকে অ্যাবসলিউটলি একটা সিভিল কু বলা যায়, সেই কাজ করা হয়েছিল। কারণ এই ফর্মুলার মধ্যে যে কি উইকনেস ছিল, সেগুলো কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। সবচেয়ে বেশি ধরা পড়লো হচ্ছে এই শেষ
যে তত্ত্বাবধায়ক সরকার, এবং তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলার মধ্যে একে ম্যানিপুলেট করার যে অনেক যে সুযোগ আছে, যেটি আমাদের মওদুদ আহমেদ সাহেব কিন্তু করে দেখিয়েছেন। এই ম্যানিপুলেশনের ফলশ্রুতিতে 111 আসলো, এবং আজকে এদেশের বিজনেস কমিউনিটি থেকে শুরু করে সবার কিন্তু নতুন করে চিন্তা করার একটা বিষয় আছে যে আসলে আমরা এই ফরম্যাটে এটা রাখতে চাই কিনা, আমাদের আসলে অবজেক্টিভটা কি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। সেটা যদি গণতান্ত্রিক যে ফ্রেমওয়ার্ক তার মধ্যে অ্যাচিভ করা সম্ভব হয়, আমরা সেটা ভাববো না কেন? কাজে আপনি দেখেন আজকে কোর্ট যেটি বলেছে, কিন্তু কোর্ট ক্লিয়ারলি বলেছে যে এই ধরনের একটি সরকার গণতন্ত্র এবং আমাদের কনস্টিটিউশনের বেসিক ফান্ডামেন্টালসকে কন্ট্রাডিক্ট করে। এবং একই সাথে কোর্ট একটা অবজারভেশন দিয়েছে যে এটি যে বিষয়টি বিরোধী দল থেকে বলা হচ্ছে দুটো টার্মের কথা বলছে, কিন্তু সেটা কিন্তু অবজারভেশন, এবং কোর্ট ক্লিয়ারলি বলে দিচ্ছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালতে কারোর কোনো সংশ্লিষ্টতা এখানে থাকা যাবে না। তাহলে যে এক্সিস্টিং যে ফর্মুলা আছে, সেই ফর্মুলার বিপক্ষে কোর্টের একটি রায় আছে, এই মুহূর্তে আপনি কি করবেন? দ্য অনলি সলিউশন হচ্ছে যেটি গভর্নমেন্ট বলছে, তোমরা আসো আমরা একসাথে বসে একটা নতুন সলিউশন খুঁজে বের করি। আমরা তো সেই অবজেক্টিভে পৌঁছতে পারবো একসাথে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি আমরা করতে পারি। কেন আমাদের এত রিজিড হতে হবে না? যে ফর্মুলাতে আমরা ছিলাম সেখানেই থাকতে হবে। মাঝখানে আমি ঢুকি নাই, আপনি যখন প্রেক্ষাপটগুলো বলছিলেন যে 96 তত্ত্বাবধায়ক সরকার, 2001 তার আগের তত্ত্বাবধায়ক সরকার, আপনার খেয়াল থাকবে মনে হয় জাস্টিস শাহাবুদ্দিন সাহেব যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন, এটা সাইফুল ভাই বহুবার আলাপ করেছে এই অনুষ্ঠানে, যে তার জন্য সংবিধান সংশোধন করতে হবে। এটা তো এক ধরনের ব্যক্তি বিশেষ, এটা তো এক ধরনের আলোচনা। যখন শাহাবুদ্দিন সাহেব যখন নির্বাচনটা হয়ে গেল, যখন বিএনপি আর জামাত মিলে একটা সেই গভর্নমেন্ট ফর্ম করলো, সেখানে কিন্তু আওয়ামী লীগের সরকার গঠন করার কিন্তু সুযোগ ছিল। আওয়ামী লীগ কিন্তু সেই ধারায় যায়নি। একটা জিনিস যেটা আমি আলোচনা করতে চাই সাইফুল ভাই, আপনার ঠিক মনে থাকবে বলে আমি বলছি, যে শাহাবুদ্দিন সাহেব কিন্তু একটা সমস্যায় পড়ে গেল, যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে আসার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু বিএনপি সহযোগিতা করছিল না। আপনার ঠিক মনে পড়বে? এবং আওয়ামী লীগ কিন্তু নিজে উদ্যোগী হয়ে বিরোধী দল থেকে কিন্তু প্রথম প্রস্তাবটা দিয়েছিল আব্দুস সামাদ আজাদ, যেটা পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসির যে প্রস্তাবটা দিল। পরবর্তীতে তাদের এবং আরেকটা বিষয় আমার সাথে একমত হবেন কিনা, জাস্টিস মওদুদ আহমেদ সাহেবরা গত সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের যে আগের যে ফরমেশন করছে, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সিনেমিনি খেলেছে, তখনই কিন্তু স্যার কফিনের ব্রেকটা ঠুকে দিয়েছে। অফকোর্স না, এটা তো আমি কয়েকটি অনুষ্ঠানে বলেছি, সেটা হলো যে এই মুহূর্তে বাংলাদেশের সংবিধান সংশোধন অনিবার্য হয়ে পড়েছে। সংবিধান সংশোধনের কোনো বিকল্প নেই, কারণ বাংলাদেশ সংবিধানে এখনো অনেক কিছু যেটি আপনার আমাদের মূল স্পিরিটের সঙ্গে যায় না। আমরা এখন সংসদীয় গণতন্ত্র শাসন ব্যবস্থায় চলছি, কিন্তু অনেকগুলো ফর্মেশন রয়ে গেছে যেগুলো প্রেসিডেন্সিয়াল সিস্টেমের মধ্যে রয়েছে, সেই জায়গাগুলো ঠিক করা হয় নাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা ছিল সেটা উচ্চতর আদালতে বাতিল হয়ে গেছে, সেটা একটি বিষয় যে বাতিল হয়ে গেছে। না হলে সেখানে যেসব দুর্বলতাগুলি ছিল, যেসব ফাঁকফোকর দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা অভিলাষ কিংবা ক্ষমতায় অধিষ্ঠিত থাকার যে আমরা প্রলয় দেখেছি, সেই জায়গাগুলো বন্ধ করার কিন্তু যথেষ্ট দরকার ছিল। আমি এখানে যদি একটু অ্যাড করতে পারি যে তড়িঘড়ি করে একক প্রচেষ্টা নিজেরা এই 96 সালে বিএনপি এককভাবে 15 ফেব্রুয়ারি ইলেকশনের পরে যে ফর্মুলাটা তারা দিয়েছিল, সেই ফর্মুলাতেই তো চলে আসছে এই 3টা টার্ম দেখলাম, এবং তার দুর্বলতাগুলি প্রচন্ডভাবে প্রকাশিত হয়েছে। আজকে এই অভিজ্ঞতা যার ভিকটিম বিএনপির রাজনীতিবিদরাও, বাংলাদেশের বিজনেস কমিউনিটি থেকে শুরু করে সকল রাজনীতিবিদ এবং সব সেক্টরের মানুষজন, কাজে আজকে এসে এটাকে পরিবর্তন করার, এবং বিশেষ করে যখন হাইকোর্টের রায় আছে, তখন সেইখানে এত গোল ধরে থাকার কোনো কারণ থাকতে পারে বলে আমার মনে হয়। আজকের বিএনপির মহাসচিবের গতকালকের যে বক্তব্য আমি আবার উল্লেখ করি, সে বলেছে যে আমাদের প্রস্তাব তো দেওয়াই আছে। কি প্রস্তাব? যে ত্রয়োদশ সংশোধনী। এক কথা হচ্ছে আইনের দৃষ্টিতে এটা অবৈধ, আপনি অবৈধ আপনি আলাপ করতে পারবেন না। 2, এই এতদিনের মধ্যে যে মানুষের চিন্তা চেতনা, মানুষের অনেকগুলো প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, যুগের চাহিদা সবকিছু মিলে বুড়িগঙ্গায় গিয়েছে, পদ্মার পানি কত যমুনায় গিয়েছে, সময় তো অনেক গড়িয়ে গিয়েছে। সেখানে আপনি দেখেন 5ম সংশোধনী, 7ম সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী, 3টা পেশার ব্যাপারে কিন্তু আপনার উচ্চ আদালতের রায় রয়েছে। তারপরে সময় উপযোগী করার ব্যাপার রয়েছে। তারপরে আপনার টোটালি আমরা যেহেতু আপনার পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টে আছি, সে কারণে টোটাল সংবিধানটা সেই আলোকে ঢেলে সাজানো দরকার আছে। তারপর যুগের চাহিদা অনুযায়ী আপনার অনেকগুলো বিষয় কিন্তু সংবিধানে এই মুহূর্তে সংযোজনের ব্যাপার আছে। তো এই জায়গাগুলো যদি আমরা এখন সংবিধান সংশোধন করে আমরা এই
সময়কে উত্তীর্ণ না করতে পারি তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়বো। কাজে সেই জায়গাটায় আমার মনে হয় সরকারি দলকে, বিরোধী দল, সরকারি দল সবারই সহযোগিতা করা দরকার। আরেকটা বিষয় দেখেন যে নির্বাচন কমিশন শক্তিশালী করার জন্য কিন্তু সংলাপ শুরু হয়েছে, তো সেই সংলাপেও তো কিন্তু বিএনপি অংশগ্রহণ করছে না, সেখানেও তাদেরকে প্রথমবার দাওয়াত দেওয়া হচ্ছে, যাচ্ছে না, এখন আবার নতুন ভাবে তাদের দাওয়াত দেওয়া হচ্ছে। আপনি দেখেন পার্লামেন্টে তারা যাচ্ছে না, আপনি বলেন কথা বলতে, বাইরে কথা বলছে, সব বিষয়ে কথা বলছে, সাধারণ নাগরিক বলছে পার্লামেন্টে আসুন না। এর আগে আপনি দেখেছেন যখন স্বচ্ছ ব্যালট বাক্স করা হয়েছিল তারা বলেছিল না। এখন সারা পৃথিবী ভোটিং সিস্টেম হবে, সেটাও সারা পৃথিবীতে ইলেকট্রনিক ভোটিং সিস্টেম, এবং কি আপনি দেখেন না বুঝেই না বলা জিনিসটা আগে যে বুঝে তার খুদগুলো যদি বলে বলা হতো, না বুঝে না বলা, এই কথাটা আমি না না মানি না, মানবো না, এটা কিন্তু সবসময় ভালো না, না বলা যেতেই পারে। আমার কথা হচ্ছে যে ইলেকট্রনিক ভোটিং সিস্টেমের বিষয়টা আসলে কি, এটা যদি আমি বোঝার পর এটার ফাঁক ফোকর বা খুদগুলি বের করে গঠনমূলকভাবে যদি দেখাতে পারতাম যে দেখো এখানে এই সমস্যা আছে, কাজে আমরা এটার সাথে নাই, তাহলে আমরা এটাকে অ্যাপ্রিশিয়েট করতে পারতাম। যখন আজিজ সাহেব যখন নির্বাচন কমিশনার ছিলেন, যখন আওয়ামী লীগ আন্দোলন করছে, আওয়ামী লীগ কিন্তু ভোটার তালিকা শুদ্ধ করার জন্য যে আন্দোলন করেছিল, তখনও তারা বলছিল না। মানে এই যে নার বিষয়গুলো, এবং স্বচ্ছ ব্যালট বাক্স আপনি 15 দিনে পত্রিকা ঘেটে দেখুন, সেখানেও না। এখন আপনি আমরা প্রায় শেষে এসে গেছি, একটা জিনিস সাইফুল ভাই আপনার সাথে শেয়ার করব, একটা জিনিস খেয়াল করে দেখবেন যে শুধু তত্ত্বাবধায়ক সরকার এই বিষয়টা কিংবা সংসদের সংবিধানের নতুন সংশোধনী সবকিছু বিষয় আওয়ামী লীগ তো তার মেজরিটি ছিলই, আওয়ামী লীগ তো একা আলাপ করতেই পারতো, একাই সিদ্ধান্ত নিতে পারতো। আওয়ামী লীগ কিন্তু অসাধারণ উদারতার পরিচয় দিয়েছে, আওয়ামী লীগ কিন্তু সবাইকে নিয়ে, শুধু না সাইফুল ভাই আপনাদেরকেও ডেকেছেন। হ্যাঁ, আপনি দেখেন আওয়ামী লীগ এখানে 27টা বৈঠক করেছে, 27টি বিশেষ সংসদীয় কমিটি 27টি বৈঠক করেছে, 18 জন সম্পাদকের সঙ্গে কথা বলেছেন, 3 জন সাবেক প্রধান বিচারপতির সঙ্গে, এবং এই সম্পাদকের মধ্যে কিন্তু একেবারে 18 জন সুশীল সমাজের যারা বিশিষ্ট নাগরিক তাদের সঙ্গে কথা বলেছেন, পার্লামেন্টে যেসব প্রতিনিধিত্ব যাদের আছে তাদের সবাই সঙ্গে কথা বলেছেন। বিএনপিকেও কিন্তু এই কমিটিতে রাখা হয়েছিল, তারা অংশগ্রহণ করে নাই, তাদের বারবার আমন্ত্রণ জানানো হয়েছিল তাদেরকে আলোচনার জন্য। তারা ছাড়া এমনভাবে আলোচনা করে সংবিধান সংশোধনের লক্ষ্যে অগ্রসর হওয়া বাংলাদেশে এর আগে কখনো হয় নাই। বাংলাদেশের সংবিধান কিভাবে সংশোধিত হয়েছে আমার যেটা মনে হয় কি, দেখেন যে আজকে বাংলাদেশের গণমাধ্যম যে জায়গায় পৌঁছে গেছে, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সবকিছু নিয়ে গণতন্ত্রকে স্ট্রেনথেন করার জন্য ওয়াচডগের মতন একটা ভূমিকা পালন করছে। গত 2008 ইলেকশনে এটার একটা প্রমাণ, কিন্তু যেখানে যে ধরনের একটা আপনার রিগ করার একটা প্রচেষ্টা ছিল সব ধরা পড়ে গেছে। এখন এইখান থেকে আমাদের আরো এগিয়ে যাওয়ার সময় এসেছে। আমরা আরো গণতন্ত্রকে আরো কিভাবে পরিশীলিত করতে পারি, গণতন্ত্রের সঠিক ধারায় সংবিধানের বেসিক জায়গাগুলোর সাথে কনসিস্টেন্সি রেখে কিভাবে এগিয়ে যেতে পারি, সেই ধরনের আলোচনার মধ্য দিয়ে এই ধরনের একটি রাজনীতির পরিচর্যা দেখবেন। আরাফাত সাহেব, চট্টগ্রামে যখন মেয়র নির্বাচন হলো, জামাল খান ওয়ার্ডে, সেখানে কিন্তু ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে ভোট হয়েছে, এবং একটা দুটো ভোট না, প্রায় 1200 ভোট কিন্তু ওই সেন্টারে কাস্ট হয়েছে, এবং সেখানে কিন্তু সুষ্ঠুভাবে হয়েছে। আমার আপনার এই অনুষ্ঠানের মধ্যে আমার একটা প্রশ্ন থাকবে বিরোধী দলের কাছে, সেটা হচ্ছে যে ইলেকট্রনিক এই যে ভোটিং সিস্টেম, এটা যে না, কেন না আমি জানতে চাই, আমরা জানতে চাই, এটি আমাদেরকে স্পেসিফিকলি বলেন, কারণ গোটা বিশ্ব এগিয়ে যাচ্ছে। আপনার কাছে সর্বশেষ আসছে যেটা বিষয়, যে আপনার কাছে আরেকটা বিষয় নিয়ে আসবো, সেটা হচ্ছে যে আপনি একটা জিনিস দেখবেন যে শুধুমাত্র যদি এটাই মেনে নেয়, তত্ত্বাবধায়ক সরকারও যদি মেনে নেওয়া হয়, তারপরে কি হচ্ছে, আপনি একটু আগে উল্লেখ করেছেন খায়রুল হককে মানে না, ওই ফর্মুলাতে তারপরে আবার কি আসছে, ওই ফর্মুলা, কিন্তু তাদের ফর্মুলাকেও তাদের ফর্মুলায় ইলেকট্রনিক ভোটিং সিস্টেম মানছেন না গেল। এরপরে নির্বাচন কমিশন কিন্তু পরিবর্তন হবে, তাদের মেয়াদ শেষ, তখনই যখন আসতে যাবে তখন তারা বলবে যে নির্বাচন কমিশন মানি না। মানে এই যে মানি নার যে প্রক্রিয়া, এটা থেকে বেরিয়ে আসার পথ কি? বারবার বলছে যে সরকারকে আরো বেশি উদ্যোগী হতে হবে। সরকার প্রধান বলেছে বিরোধী দলের নেত্রীকে উদ্দেশ্য করে চমৎকার একটি কথা, আমরা নিজেরা বসে করি, আমরা মানে আপনি এবং আমি, আপনার রাজনৈতিক দল, আমার রাজনৈতিক দল, হ্যাঁ, এবং আমরা। আমার মনে হয় যে এখন জনগণকে একটু সচেতন ভাবে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আছে। এই ধরনের অযৌক্তিক হরতালকে আমাদের না বলতে হবে, এবং এই ধরনের অযৌক্তিক রাজনীতির চর্চাকে আমাদের না বলতে হবে। আমরা দেখতে চাই সরকারি এবং বিরোধী দল সংসদে বসে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করছে, এবং আজকে যেটা বললাম, সংসদের প্রতিটি আলোচনা একেবারে সরাসরি আমরা দেখতে পাচ্ছি। একটা বিষয় নিয়ে আমরা পুরো অনুষ্ঠানটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, ছোট্ট করে একেবারে 30 সেকেন্ড একটা মন্তব্য। ব্রহ্মপুত্রের গতিপথ পরিবর্তনের যে বিষয়টি আসছে,
এটা আপনি কোনভাবে দেখেন? এখানে তো একটা মজার ঘটনা ঘটছে যে বেসিক্যালি আমরা তো লোয়ার রাইপেরিয়ান একটা দেশ, আমাদের উপরে ইন্ডিয়া আছে এবং তার উপরে আছে চায়না, এবং এখন যে ঘটনাটি ঘটছে সম্ভবত চায়না তার একটা নদীর উপরে এক ধরনের ড্যাম নির্মাণ করছে, এবং যার ফলশ্রুতিতে এই ধরনের বিষয়গুলি ঘটছে। এবং চায়নার যতটুকু আমরা ইতিহাস জানি, ওদের দেশে কিন্তু 22,000-এর মতন ড্যাম আছে। তো এটা নিয়ে ভারতও চিন্তিত, কিন্তু আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে কস্ট বেনিফিট অ্যানালিসিস করার বিষয় আছে। আর কোনো একটা ড্যাম বা ব্যারাজ নির্মাণ করতে দিব না বা করবো না, এরকম যেমন একটা রিজিড স্ট্যান্ডও থাকা উচিত না, আবার দেখতে হবে যে ক্ষতির পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের সেখানে আবার একটা সচেতন ভাবে বাংলাদেশের স্বার্থটা কতটা রক্ষা করা যায় সেটা আমাদের চিন্তা করতে হবে। এটা নিয়ে এবং আমার মনে হয় আগামী কয়েকদিনের মধ্যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী আলোচনা সেখানে আসবে এবং আপনার সাথেও আলোচনায় আসবো। সাইফুল ভাই, আপনি তো আছেন এই আলোচনার জন্য। দর্শক, আজকে শেষ করতে হচ্ছে, আগামীকাল আবার দেখা হবে একই সময়।